যাচ্ছে গল্পের একটু প্রেক্ষাপটটা বলি যে আমাকে এটার যে ডিরেক্টর সাজ্জাদ খান সে আমাকে একটা লিংক পাঠায়, বিবিসির একটা রিপোর্ট পাঠায় বাংলাদেশের ওই কমিউনিটিটা নিয়ে। তো আমি সেটা দেখে ওই কমিউনিটির সঙ্গে মিশেছি, কথা বলেছি, যোগাযোগ করেছি এবং আমি টানা 2 বছর এটা রিসার্চ করেছি। পার্টিকুলার কমিউনিটিতে কারা আসলে বলা যাবে? এইটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হয়েছে যে এটা রিসার্চ করার পর এটা শ্যুট হয়েছে, সিনেমা রেডি হয়েছে, তারপরে আমরা সেন্সরে জমা দিয়েছি। এবং সেন্সর থেকে এটা আটকে রাখা হয়েছে কারণ এটা তারা বুঝতে পারছে না। এটার সাপোর্টিং হিসেবে আমি অসংখ্য আর্টিকেল আমরা জমা দিয়েছি যে এটার এই কারণে এই প্রবলেম মানুষের হতে পারে, এরকম মানুষ পৃথিবীতে আছে। এটার পুরো পৃথিবী জুড়ে এই সাবজেক্টটা কাজ হয়েছে খুব কম, হয় না যে একেবারে তা না, খুব কম হয়েছে। তো এই সাবজেক্টটার পুরো জিনিসটা আমরা সেন্সর বোর্ডে জমা দিয়েছি, ছবির সাথে এটাও সাপোর্টিং হিসেবে জমা দিয়েছি। তারা এটাকে মানে এই সিনেমাটা পাঠাইছে হচ্ছে পিজি হাসপাতালে। সিনেমাটা পিজি হাসপাতালের নিউরো সার্জন একজন আছেন, তার চিফকে বলা হয়েছে সিনেমাটা দেখে তারা যেন আসলে মতামতটা দেয় যেটা সেন্সর দেওয়া যাবে কি যাবে না। আমার দুঃখটা বুঝতে পারছে না যে এটা নিয়ে আসলে কথা বলা যায়, এটা নিয়ে এটা সিনেমা হইতে পারে, এটা ধারে কাছেই যাচ্ছেন। আমি ঠিক জানি না এটা কী নিয়ে ভয়। এটা কোনো পলিটিক্যাল সিনেমা না, এটা ধরেন কোনো খুন রাহাজানি না, কোনো কিছুই না। এটা সিম্পল একটা গল্প আমরা বলে গেছি, যে গল্পের মূল উপজীব্যটা হচ্ছে ওই সাবজেক্টটা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে আপনি মহাপরিচালক পদে কাকে দেখতে চান এবং যিনি পদত্যাগ করেছেন তার সম্পর্কে কি কিছু বলতে চান কিনা? না, উনি তো মহাপরিচালক আসলে মহাই ছিলেন, উনি ছোটখাটো মানুষ ছিলেন না। লিয়াকত আলী লাকী, হ্যাঁ সেটাই বলছি যে উনি খুব ছোট মানুষ ছিলেন। মহা মানে তো মহাপরিচালক মানে অনেক বড় আর কি। তো ওনাকে আমরা খুব মজা করে বন্ধু সার্কেলে বলতাম যে এটা আসলে বলাটা এখন ঠিক হবে কিনা, তারপরে বলে নেই, ভুল কিছু হলে কেটে দিন। সেটা হচ্ছে যে 3 জন মানুষকে ওখানে 4 জন মানুষকে আমরা এই সময় পোস্ট দিতাম ফেসবুকে যে একজন হচ্ছে এরা কখনোই সরবে না, মানে এরা কে একজন শিল্পকলা ডিজি মহাপরিচালক লিয়াকত আলী লাকী, তারপরে হলো বিসিবির প্রধান যিনি ছিলেন পাপন সাহেব এবং ওয়াসার তাসকিম, আরেকজন কে সেটা আপনারা ভেবে নেন। এরকম আমরা পোস্ট দিতাম ফেসবুকে, আপনারা জানেন। মানে আরেকজনের নাম আমরা বলতে পারতাম না ভয়ে, ওই সময় আতঙ্কে। কি এমন ক্ষমতা বলে তারা দিনের পর দিন এই জায়গায় বসেছিলেন একদম আসন ঘেরে। আচ্ছা, তো এটা তো বটেই, এটা লিয়াকত আলী লাকী সরে গেছে, আরো যারা সবাই সরে যাচ্ছে। মানে আমরা ধরে নিতে পারি যে তারা আসলে কাজের চাইতে মানে যোগ্যতার চাইতে দলটাকে গুরুত্ব দিয়ে এই ক্ষমতার জায়গাটায় বসেছিল এতদিন। এখন কি মহাপরিচালক পদে আপনার কোনো স্পেসিফিক কোনো পার্সন আমি বলবো না, একজন যোগ্য মানুষকে আপনারা চাচ্ছেন যে যোগ্য মানুষ হবে তিনি যেন আসলে বসেন। কিন্তু এই যে খণ্ড খণ্ড বিভিন্ন ঘটনা হচ্ছে, এই ঘটনাগুলোর জন্য কিছু মানুষ কিন্তু স্ট্যাটাস দিচ্ছে যে কেন এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম, দেশটা কি তাহলে রসাতলে গেল, আরো দেখবে, এখন তো বাকি আছে, সামনে আরো দেখবে। এই ব্যাপারে আপনি যদি ঘটনাগুলো বিশ্লেষণ করে একটু বলতেন যে এই স্বাধীনতা কি আসলে আমরা চেয়েছিলাম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যারা এই ধরনের পোস্ট দিচ্ছে এই স্বাধীনতা কি চেয়েছেন তারা কারা? আমি আপনাকে জিজ্ঞেস করছি কারা তারা হইলো ওই লোকগুলা কি কখনো লিখতে পারতেছে যে আমরা শেখ হাসিনাকে চাই? আবার আমরা যখন এই সরকার ছিল তখন আমরা বন্ধু মহলে আলোচনা করতাম, তখন একটা কথা খুব কমন ছিল যে আওয়ামী লীগ আসলে যে একের পর এক নির্বাচন করতেছে ভোটার ছাড়া, নিজেরা নির্বাচন করতেছে। যেমন 14তে নির্বাচন হয়েছে, 300 আসনের মধ্যে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। কিন্তু তারা তো বলতো সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই পয়েন্টটা তো এটাই, তারা বলছে সুষ্ঠু। 153টা আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেটা কিভাবে সুষ্ঠু নাকি অসুষ্ঠু আপনি কিভাবে বলবেন, ব্যাখ্যা দিতে পারবেন? 18 সালের নির্বাচন রাতের ভোট বলে পরিচিত। এটা জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে পুরো পৃথিবী জুড়ে লোকজন জানে রাতের ভোট হয়েছে, রাতের বেলা। 24-এর নির্বাচন কি হয়েছে? এটাকে বলা হয় আমি আর দামি নির্বাচন, মানে আমার প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে আমার ভাই কিংবা আমার সার্কেলের কেউ, এটা নির্বাচন। এখন মানুষকে তো কথা বলতে দেওয়া হয় না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই। প্রশ্নটা হইল এইটা না করার ফলে এই দলটা দিন দিন অজনপ্রিয় হয়ে উঠেছে। দুঃখজনক হচ্ছে যে এই দলটা বুঝেই নাই যে তারা আসলে অজনপ্রিয় হয়ে উঠছে। এবং যেটা বন্ধু মহলে বলছিলাম যে আওয়ামী লীগ আসলে এই ঘটনাগুলো করে, এই কাজগুলো করে নিজেরা গর্ত খুঁড়ে যাচ্ছে, সেই গর্তে নিজেরাই পড়লো এবার। মানে আমরা তখন বলতাম যে এমনভাবে গর্ত খুঁড়ে যাচ্ছে, এই গর্তে এমনভাবে দলটা পড়বে যেটা উঠে দাঁড়াতে পারবে না। রোকেয়া প্রাচীকে শোক দিবস পালন করতে দেয়নি, রোকেয়া প্রাচী সহ ভিন্ন মতের অনেকেই বা শোক পালন করতে দেয়নি, আমি দুঃখিত। তো এই বিষয়টা কি আপনি সাপোর্ট করেন কি করেন না, যদি একটু ছোট করে বলতেন। না, রোকেয়া প্রাচীর বিষয়টা শোক পালন করতে দেওয়া হয় নাই, তার সঙ্গে আমার কথা হয়েছে ওই সময়ে এবং পেশাগত কারণে, এবং তাকে বলা হয়েছে তাকে বেধড়ক পিটিয়েছে।
আমি আসলে এখন পর্যন্ত তাকে পেটানো কিংবা ওই দিন তো 14 তারিখ ছিল, 15 তারিখ না, 14 তারিখ। ওই দিন তো ওইখানে যারা ছিল তারা নিশ্চয়ই নাও করে না, ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, এটা করা যাবে না। এবং হ্যাঁ, সেখানে আরেকটা বিষয় ছিল কিন্তু সাংবাদিকদেরকে ছবি এবং ভিডিও তোলাতে বা মোবাইল ধারণ করতে বাধা দেওয়া হয়েছে এবং মোবাইল থেকে সেই মোবাইল চেক করে মোবাইল থেকে ডিলিট করা হয়েছে, এমন কথা উঠে এসেছে। এটা হচ্ছে সাংবাদিকদের বেলায় না, সাধারণ মানুষের বেলায়। সেটা 15 তারিখ, আমি 14 তারিখে ছিলাম। আচ্ছা, 14 তারিখ। 14 তারিখে কিন্তু রোকেয়া প্রাচীর সঙ্গে কথা হয়েছে যখন আমার এই ঘটনার প্রায় ঘন্টাখানেক পরে আমি ফোন করলাম। উনি বললেন যে উনি মানে দৌড়ানো বা হাঁপানোর মতো একটা বিষয়। তাই আমি বললাম যে আপা আপনি কি অবস্থা এখন? আমাদের খুব বেধড়ক পিটিয়েছে, এটা করছে ওটা করছে, অনেক কিছু বললেন। আমি বললাম আপা হাসপাতালে যান। আমার জন্য কি হাসপাতাল এখন সেফ? বললাম সেটাও তো কথা, তো আপনি কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেন অ্যাটলিস্ট। আচ্ছা, এখন এরপরে যেটা হলো যে আমরা ওনাকে পেটানো কিংবা ইয়ে কোনো ফুটেজ কোনো ছবি কিছুই পাইলাম না। এখন এই সময় এসে কি এটা সম্ভব? পাওয়া যাবে না? আপনার মনে হয় এটা? কেউ না কেউ তো ছবি তুলবে, কেউ না কেউ তো একটা ভিডিও করবে, কোনো না কোনো তথ্য তো আমরা পাবো। তাহলে কি তিনি মিথ্যা কথা বলেছেন এটা বলছেন? আচ্ছা, উনি মিথ্যা কথা বলছে কি বলেন, সেটার উত্তরটা আপনি নিজে জাজ করেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি, উনি ঠিক পরের দিন ভারতের একটা গণমাধ্যমে কথা বলেছেন, আপনি শুনেছেন ওটা? না, আমার শোনা হয়নি। ওইটা শুনে নেবেন। ওইখানে উনি